প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস 8-এর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আমরা শ্রেণীবিন্যাস কি, বিজ্ঞান, শ্রেণীবিন্যাসের যে সকল বিজ্ঞানের অবদান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাসের ধাপ, তারপর দ্বিপদ নামকরণ এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, যেহেতু গতদিন আমরা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করেছি এবং শ্রেণীবিন্যাসের অবদান রয়েছে 3 জন বিজ্ঞানী, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব শ্রেণীবিন্যাসের ধাপ। প্রিয় শিক্ষার্থী, শ্রেণীবিন্যাসের ধাপ 7টি। শ্রেণীবিজ্ঞানের ধাপ 7টি। এই 7টি ধাপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে ধাপ বা ক্ষুদ্রতম শ্রেণীবিন্যাসের এককটি হচ্ছে প্রজাতি বা স্পেসিস। আমরা জনরে প্রথম পার্টে আমরা পড়েছিলাম যে জনরে স্পেসিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। সেই স্পেসিস এই শব্দটি তিনি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে তার অবদান এটি তিনি আবিষ্কার করেন। প্রিয় শিক্ষার্থী, দেখো শ্রেণীবিন্যাসের ধাপ, তোমাদের প্রশ্ন আসে থাকে শ্রেণীবিন্যাসের ধাপগুলো লিখো। তোমরা ঠিক এইভাবে ধাপগুলো লিখবে। পর্যায়ক্রমে দেখো ধাপ সিঁড়ির মতো করে তোমাদেরকে লিখতে হবে। তাহলে 7টি ধাপ কি কি? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। যদি তোমরা বাংলা শুধু দাও, হ্যাঁ ওকে, বাংলা দিলেও হবে, সাথে যদি ইংরেজি দিতে পারো তাহলে সেই লেখার মানটা বা প্রশ্নের মানটা আরও একটু ভালো হয়। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে? জগৎ, জগতের ইংরেজি কিংডম, পর্বতের ইংরেজি ফাইলাম, শ্রেণীর ইংরেজি ক্লাস, বর্গের ইংরেজি অর্ডার, গোত্রের ইংরেজি ফ্যামিলি, গণের ইংরেজি জেনাস এবং প্রজাতি ইংরেজি স্পেসিস। আমি প্রথমে বলেছিলাম যে শ্রেণীবিন্যাসের সর্বক্ষুদ্র ধাপ বা ক্ষুদ্রতম এককটি হচ্ছে প্রজাতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই যে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ, এই 7টি ধাপ লিখতে গিয়ে এলোমেলো করো, কিন্তু এটা কোনোভাবে এলোমেলো করা যাবে না। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, ঠিক এগুলোই সিঁড়ির মতো করে লিখতে হবে। এর জন্য আমি একটি টেকনিক তোমাদের লিখে রাখছি, এটি 7টি ধাপ কীভাবে তোমরা মনে রাখতে পারো পর্যায়ক্রমে। প্রিয় শিক্ষার্থী, দেখো জগে পানি শেষ করে বাগানগুলো গণনা করলো প্রজা। জগের পানি শেষ করে বাগানগুলো গণনা করলো প্রজা। গল্পটা একটু বলি। একজন প্রজা রাজার বাগানে পানি দেয় এবং সব সময় সে ওই বাগানগুলো ঘুরে ঘুরে দেখে যে বাগানটা ভালো আছে কিনা। এই থিমটি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা এই টেকনিকটি ব্যবহার করতে পারবে। তাহলে কি হলো যে জগের পানি শেষ করে বাগানগুলো গণনা করলো প্রজা। যদি তোমরা এটি বলতে পারো, মানে মনে রাখতে পারো যে জগের পানি শেষ করে বাগানগুলো গণনা করলো প্রজা, তাহলে তোমরা এই 7টি নাম খুব সহজে মনে রাখতে পারো। জগের মানে হচ্ছে জগৎ, পানি মানে পর্ব, শেষ মানে শ্রেণী, বাগান মানে বর্গ, গুলো মানে গোত্র, গণনা মানে গণ এবং প্রজাতি মানে প্রজাতি। এবং এটি করলে এগুলো জাস্ট একটি সেন্টেন্স বা বাক্য গঠন সৌন্দর্য করার জন্য এটি করা হয়েছে। তাহলে জগের পানি শেষ করে বাগানগুলো গণনা করলো প্রজা। তোমরা যদি এটা মনে রাখো এবং এইভাবে, তাহলে খুব সহজে তোমরা 7টি নাম মনে রাখতে পারবে। জগের মানে জগৎ, পানি মানে পর্ব, শেষ মানে শ্রেণী, বাগান মানে বর্গ, গুলু মানে গোত্র, গণনা মানে গণ এবং প্রজা মানে প্রজাতি। এইভাবে তোমরা পড়লে খুব সহজে এটি মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ 7টি আমরা পড়লাম। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যারোলাস লিনিয়াসের অবদানের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে তার অবদান হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক এবং একাধারে তিনি দ্বিপদ নামকরণের জনক। তোমাদের পরীক্ষায় আসে দ্বিপদ নামকরণ কি? ক নম্বর প্রশ্ন হিসাবে এটি আসে। দ্বিপদ নামকরণ হচ্ছে কোনো জীবের বৈজ্ঞানিক 2 পদ বিশিষ্ট নামকে দ্বিপদ নামকরণ বলা হয়। কোনো জীবের বৈজ্ঞানিক 2 পদ বিশিষ্ট নামকেই
দ্বিপদ নামকরণ বলা হয়। দুই পদ মানে কি? দুইটি পদ কি? একটি হচ্ছে গণ এবং আরেকটি হচ্ছে প্রজাতি। এই দুইটি পদ মিলে বিজ্ঞানীর নামকরণ, যে কোনো জীবের বা বৈজ্ঞানিক নামকরণ করা হয় বিধায় এর নামকরণ বলা হয়ে থাকে দ্বিপদ নামকরণ। দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। দেখো প্রিয় শিক্ষার্থী, এই হোমোটাই হচ্ছে এই সেই গণ এবং স্পেসিস এটি হচ্ছে প্রজাতি। স্যাপিয়েন্সটা হচ্ছে এই প্রজাতির, অর্থাৎ এই দুই পদ মিলে বৈজ্ঞানিক নামকরণ করা হয়। তো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। যখন তোমরা মানুষ কোনো কিছু বৈজ্ঞানিক নাম লিখবা ঠিক এইভাবে পৃথক করে লিখবে। প্রথম অক্ষরটি বড় হাতের হবে, তারপরে সব ছোট হাতের হবে এবং তার নিচে আন্ডারলাইন এভাবে দাগ দিবে। বাংলা নামটা আমি শুধু উচ্চারণের জন্য লিখেছি, এগুলো লেখা যাবে না। তা মানুষের বৈজ্ঞানিক নাম এইভাবে হোমো স্যাপিয়েন্স লিখে ছোট টান দিতে হবে নিচে এবং এটি একটু ছ্যাও করে লিখতে হবে। আর প্রথম নাম শুধু এইচ বড় হাতে হবে, তাছাড়া সব ছোট হাতের হবে। এই হচ্ছে দ্বিপদ নামকরণ। এইভাবে এতটুকু এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের ধাপ, দ্বিপদ নামকরণ এগুলো পড়লাম। আসলে আমাদের এই শ্রেণীবিন্যাসটা আমাদের জীবনে কি কাজে লাগবে বা এর প্রয়োজনীয়তা কি বা এর উদ্দেশ্যটা কি? প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যদি এই চারটি তোমাদের প্রশ্নে আসে থাকে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি বা শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি, সবগুলো এখানে উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য বা লক্ষ্য এই একই, সবগুলো এই একই প্রশ্ন। তোমরা যদি এই 4-5টা বা তোমাদের বই বা গাইড থেকে সংগ্রহ করে একটু লেখো তাহলে তোমরা ফুল মার্কস পাবে। এটা খ নাম্বার প্রশ্ন হিসাবে এটি আসে থাকে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি, 2 মার্কসের প্রশ্ন। দেখো যদি শ্রেণীবিন্যাসে আমাদের ধারণা থাকে তাহলে কি করতে পারবো আমরা, যে শ্রেণীবিন্যাস যদি আমার জানা থাকে তো শ্রেণীবিন্যাসের সাহায্যে প্রাণী সম্পর্কে খুব সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারি যে এটা কী ধরনের প্রাণী বা এটি কোন শ্রেণীর প্রাণী। শ্রেণীবিন্যাসের সাহায্যে আমরা নতুন প্রজাতি শনাক্ত করতে পারি। যে কোনো নতুন প্রজাতি দেখার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো এটি কোন জগৎ, কোন পর্বের বা কোন শ্রেণীর জীব বা প্রাণী। এবং প্রাণীর মধ্যে পারস্পরিক সম্পর্কে আমরা জানতে পারবো। পারস্পরিক যে প্রাণীর মধ্যে কী সম্পর্ক রয়েছে এটি আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে সহজে আমরা জানতে পারবো। আরেকটি হচ্ছে যে প্রাণীর অভিযোজন এবং বিবর্তন সম্পর্কে জানতে পারবো। প্রাণীর অভিযোজন মানে হচ্ছে সক্ষমতা, অর্থাৎ কোন প্রাণী কোন ভূখণ্ডে বা কোন অঞ্চলে জন্মগ্রহণ করবে বা করতেছে। যেমন আমরা দেখে থাকি অ্যান্টার্কটিকাতে আমরা জিওগ্রাফি চ্যানেল বা বিভিন্ন জায়গাতে দেখছি যে পেঙ্গুইন বরফের মধ্য থেকে চটকে বের হয়ে আবার পানিতে বরফের মধ্যে ডুবে যাচ্ছে। শিক্ষার্থী দেখো এটা হচ্ছে ওই এলাকা বা ওই অঞ্চলে ওই জীবের অভিযোজন, ওখানে তার সক্ষমতা বেশি। কিন্তু আমার এই অঞ্চল থেকে যদি কোনো একটা হাঁস, পাতি হাঁস ওই শ্রেণীর যদি দেওয়া হয় সেখানে গিয়ে বাঁচতে পারবে না। এই যে জীব যে অঞ্চল বা ভূখণ্ডে তার অস্তিত্ব টিকে থাকতে পারবে এটি হচ্ছে তার অস্তিত্ব টিকে থাকা, এটি হচ্ছে তার অভিযোজন। আর বিবর্তন সম্বন্ধে জানা যায়। বিবর্তনটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির থেকে যে কোনো জীব বা প্রজাতি কিভাবে সৃষ্টি হয়েছে, সৃষ্টির থেকে বর্তমান অবস্থা এই যে ক্রমবিকাশ সম্বন্ধে জানা, এটা হচ্ছে বিবর্তন। অর্থাৎ তার অতীত ইতিহাস সম্বন্ধে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে খুব সহজে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্ত। আমরা আজকে এই ক্লাসে 8ম শ্রেণীর দ্বিতীয় পার্টে আমরা বললাম শ্রেণীবিন্যাসের ধাপ, শ্রেণীবিন্যাসের ধাপ মনে রাখার কৌশল বা টেকনিক, দ্বিপদ নামকরণ আমরা বললাম এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা বললাম। আমরা পরবর্তীতে আস্তে আস্তে সাবজেক্ট পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দেবা, শেয়ার করবা। সবাইকে আবারও ধন্যবাদ জেনে শেষ করছি। আল্লাহ হাফেজ।